টাইম কুইজ লেকচারে আজকে তোমাদের স্বাগতম। আজকে আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা করব। তো তোমরা হয়তো জানো অ্যারোমেটিক যৌগ কাকে বলে। যেসব জৈব যৌগসমূহ হাগেল তত্ত্ব মেনে চলে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। আসো অ্যারোমেটিক যৌগের আমরা বিশেষ একটা যৌগ বেনজিন, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আসা যাক যে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যসমূহ। আসো তো প্রথম বৈশিষ্ট্যের ভিতরে যেটা পড়ে সেটা হচ্ছে যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। তোমরা জানো যে বেনজিন হচ্ছে যে একটি অসম্পৃক্ত যৌগ, কিন্তু এরা অ্যালিফিটিক অসম্পৃক্ত জৈব যৌগসমূহ মতো আচরণ করে না। কেননা দেখো, তোমরা হয়তো অ্যালকাইনে পড়েছো যে ওগুলা অসম্পৃক্ত যৌগসমূহ সাধারণত ব্রোমিন বা কার্বন টেট্রাক্লোরাইডের সাথে জুট বিক্রিয়া দেয়, আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে জারিত হয়, আবার পানির সাথেও বিক্রিয়া দেয়। কিন্তু বেনজিন সাধারণত ব্রোমিন বা কার্বন টেট্রাক্লোরাইডের সাথে জুট বিক্রিয়া দেয় না। যদিও এটি একটি অসম্পৃক্ত যৌগ, কিন্তু তবুও বিক্রিয়া দিবে না। তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে একে জারিতও করা যাবে না, এবং ব্রোমিন পানি যে সংযোজন সেটাও সাধারণত বেনজিন প্রদর্শন করে না। আচ্ছা, তো এটা হচ্ছে যে এর বিশেষ ধরনের অসম্পৃক্ততা যাকে বলা হয়। আচ্ছা, এরপর 2 নম্বর বৈশিষ্ট্য আসা যাক, সেটা হচ্ছে যে রেজোন্যান্স নিয়ে আলোচনা করা যাক। তো তোমরা জানো যে বেনজিনের সাধারণত 6টি কার্বন পরমাণু থাকে, এবং বেনজিন অণুতে প্রতিটি কার্বন পরমাণু sp2 সংকর অবস্থায় থাকে। তো এখানে 2টি কার্বন পরমাণু sp2 সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, এবং হাইড্রোজেন এবং কার্বন পরমাণু sp2 এবং হাইড্রোজেনের 1s অরবিটালের সাহায্যে সিগমা বন্ধন গঠন করে থাকে। আচ্ছা, আর এখানে যে কার্বন পরমাণু sp2 3টা অরবিটালের পরে একটা অসংকরিত 2pz অরবিটাল থাকে, যেটাকে আমরা এখানে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে যে অসংকরিত অবস্থা। এই অসংকরিত 2pz অরবিটালগুলো পরস্পরের সাহায্যে এরা মানে এই কাঠামোর সরবুজ কাঠামোর উপরে লম্বভাবে অবস্থান করে, এবং এই pz অরবিটালগুলো পরস্পরের সমান্তরালভাবে থাকার কারণে এরা পাই বন্ধন গঠন করে। কিন্তু এই পাই বন্ধনটা কোনো নির্দিষ্ট কার্বন পরমাণুর অধীনে থাকে না। অর্থাৎ এখানে দেখাচ্ছি, দেখো এই 2টা কার্বন পরমাণুর মধ্যে পাই বন্ধন হয়েছে, আবার এই 2টার মধ্যে, আবার এই 2টার মধ্যে। আবার এরকমও ঠিক হতে পারে যে হয়তো বা কিছুক্ষণ পর দেখা যাবে যে এই পাই বন্ধনটা আর এই কার্বনের অধীনে নেই, তখন আবার এগুলো সবগুলো আবার মনে করো এবার এই কার্বনের মাঝখানে হয়ে গেছে। অর্থাৎ এই পাই বন্ধনগুলো কোনো নির্দিষ্ট কার্বনের অধীনে থাকবে না, এরা এরকম প্রতিটা কার্বন পরমাণুর সাহায্যে মানে পাই বন্ধনগুলো সঞ্চারণশীল অবস্থায় থাকবে, যাকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন। তো এই ডিলোকালাইজড ইলেকট্রনের কারণেই বেনজিন বলয়টা একটি স্থিতিশীল কাঠামো গঠন করে। আচ্ছা, এখন আসো আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এরা সাধারণত বিশেষ ধরনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া এবং সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে বেনজিনগুলা। এটা ধরো 3 নম্বর বৈশিষ্ট্য, যে এরা সাধারণত ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ও সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। আচ্ছা, এই বিক্রিয়াগুলো একটু পরে তোমাদের বিস্তারিত দেখাবো। আর আরেকটা বৈশিষ্ট্য দেখো, সেটা হচ্ছে যারা হাকেল তত্ত্ব মেনে চলে। আচ্ছা, এখন আমরা হাকেল তত্ত্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, আসো এখন আমরা হাগেল তত্ত্ব নিয়ে আলোচনা করি। দেখো, হাগেল তত্ত্বের ভিতর প্রথম রুলস যে বলছে সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের অণু একটি সমতুল্য চাকরিক কাঠামো বিশিষ্ট, যার উপরে ও নিচে সঞ্চারণশীল পাই ইলেকট্রন মেঘ বিস্তৃত থাকে। অ্যাজ ফর এক্সাম্পল, দেখো বেনজিনের ক্ষেত্রে সমতুল্য চাকরিক কাঠামোর উপরে এবং নিচে পাই ইলেকট্রন মেঘ বিস্তৃত আছে। আচ্ছা, তারপর 2 নম্বর পয়েন্টে আসো যে পাই আণবিক অরবিটালে 4n+2 সংখ্যক সমতলীয় সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব সমতলীয় সঞ্চারণশীল পাই ইলেকট্রন নিয়ে। তো প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সমতলীয় সঞ্চারণশীল হওয়ার শর্তটা কি। যদি সমতলীয় সঞ্চারণশীল হতে হয় তাহলে অবশ্যই চক্রের প্রতিটি কার্বন পরমাণুকে sp2 সংকরিত অবস্থায় থাকতে হবে।
যদি sp2 সংকরিত অবস্থায় না থাকে এবং কোনো কার্বন পরমাণু যদি সাপোজ ধরো sp3 সংকরিত অবস্থায় থাকে, তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে যে ওই sp3-তে কোনো মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা। যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাহলে ওই মুক্ত জোড় ইলেকট্রনটা রেজোন্যান্সে যাবে, কেননা sp3-র ওই মুক্ত জোড় ইলেকট্রনকে তখন সেটা ডিলোকালাইজড ইলেকট্রন, অর্থাৎ সে ইলেকট্রনটা সঞ্চারণশীল হয়। কিন্তু sp2-তে যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাহলে কিন্তু এই কাঠামোতে ওই মুক্ত জোড় ইলেকট্রনটা রেজোন্যান্সে যাবে না, কারণ সেটি লোকালাইজড ইলেকট্রন অবস্থায় থাকে। আচ্ছা, এখন চলো কয়েকটা উদাহরণ দিলে জিনিসটা আরো ভালো মতো অনুধাবন করতে পারবা। আসো, তোমরা হয়তো শঙ্কর অরবিটাল কেমনে বের করা লাগে সেটা জানো, তাও বলতেছি। শঙ্কর অরবিটাল সমান সমান আমরা নিব শঙ্কর সিগমা বন্ধনের সংখ্যা প্লাস লন পেয়ার ইলেকট্রন এর সংখ্যা, এই দুটো যোগফলের মাধ্যমে আমরা অরবিটাল বের করতে পারবো। আচ্ছা দেখো, এই কার্বনে দেখো মোট 4টা সিগমা বন্ধন আছে, সো এই কার্বনের সংকরায়ন হচ্ছে sp3। এই কার্বনে দেখো মোট 3টা সিগমা বন্ধন আছে, তার মানে এখানে হচ্ছে sp2। এই কার্বনে দেখো sp2 হচ্ছে, কেননা এখানেও সিগমা বন্ধন আছে 3টা, তার মানে এই কার্বনের হচ্ছে sp2 সংকর অরবিটাল। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে দেখো খেয়াল রাখি যে প্রথমে যে হাকেল নিয়মে আমি তোমাদের বলছিলাম যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। আচ্ছা দেখো আগে প্রথমে চেক করে নেই যে 4n+2 দেখো এখানে পাই বন্ধনের ইলেকট্রন কয়টা আছে, মোট 2টা না, সো = 2 লেখো। তাহলে n সমান কত হচ্ছে, n সমান 0 হচ্ছে। আচ্ছা, এই n4n+2 যেই মানটা বের হবে এখান থেকে তুমি একটা n এর মান পাবা, মনে করো 0 1 2 3 এগুলা যেগুলো পাবা সেগুলোকে বলা হচ্ছে হাকেল নাম্বার। তো n এর মান যখন এরকম পূর্ণ সংখ্যা আসবে তখন তুমি বুঝতে পারবা যে আসলে ওটা 4n+2 সংখ্যক যে থিওরিটা বললাম সেটা মানবে। তা দেখো n এর মান 0 আছে, তার মানে এটা হাকেল নাম্বারের প্রথম কন্ডিশনটা পূরণ করতেছে। তারপর আমি বলছিলাম যে প্রতিটি কার্বন পরমাণুতে sp2 সংকরিত হতে হবে। যদি sp3 থাকে তাহলে তুমি খেয়াল রাখবা যে পাই ইলেকট্রন আছে কিনা, যদি পাই ইলেকট্রন থাকে তাহলে সেটা সঞ্চারণশীলে যাবে, আর না হলে যাবে না। তো দেখো এখানে sp2 দুইটা কার্বন আছে, বাট এই কার্বনটা কি sp3 সংকর অরবিটাল, কিন্তু এই কার্বনে কোনো লন পেয়ার ইলেকট্রন নাই। সো এই কার্বনের যে ইলেকট্রনটা মানে লন পেয়ার ইলেকট্রন না থাকার কারণে এটা ডিলোকালাইজড ইলেকট্রন হিসেবে অবস্থান করবে না। দেখো প্রথম শর্ত কিন্তু কন্ডিশন পূরণ করলো, আবার এখানে একান্ত দ্বিবন্ধনও রয়েছে। জাস্ট শুধু একটা কার্বনে sp3 সংকর অরবিটাল থাকায় এবং তাতে কোনো লন পেয়ার ইলেকট্রন না থাকায় এটা পুরোপুরি হাকেল তত্ত্ব সমর্থন করেনি, যার কারণে এটা কিন্তু অ্যারোমেটিক যৌগ না। আচ্ছা, এবার আসো 2 নম্বর উদাহরণে আসা যাক। 2 নম্বরে দেখো এই কার্বনটা হচ্ছে যে তোমার sp2, তারপরে এই কার্বনটা হচ্ছে যে sp2। আচ্ছা, এই কার্বনের সংকরণে কি হচ্ছে দেখো, এই কার্বনও কিন্তু sp2 হচ্ছে, কেননা এখানেও কিন্তু 3টা সিগমা বন্ধন আছে, কোনো লন পেয়ার ইলেকট্রন নাই। দেখো এখানেও তুমি 4n+2 দিয়ে হিসাব করো, 4n+2 কত 2 হচ্ছে, n 0 হচ্ছে। দেখো তার মানে সবগুলো কন্ডিশন মানতেছে না, n এর মান ঠিক আছে, প্রতিটি কার্বন পরমাণু sp2 আছে এবং একান্তর দ্বিবন্ধনও রয়েছে, সো অবশ্যই এটি হাকেল তত্ত্ব মানে, যার কারণে এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, এখন 3 নাম্বার তে আসা যাক। 3 নম্বরে দেখো এই নাইট্রোজেন পরমাণুটি sp2 সংকরিত, কেননা এখানে 3টা সিগমা বন্ধন রয়েছে। আচ্ছা, এখন আসো দেখি আমরা পরীক্ষা করি। 4n+2 দেখো তো এখানে মোট কয়টি তোমার পাই ইলেকট্রন আছে, মোট আছে 2 2 4টি। আচ্ছা, তারপর 4n = 2, n ½ যেটি পূর্ণ সংখ্যা না, সো এটা হাকেল তত্ত্ব মানতেছে না, যার কারণে এটা কিন্তু অ্যারোমেটিক যৌগ না। যেহেতু n এর মান 0 1 2 3 আসেনি, সেহেতু তোমাদের পরের কন্ডিশনগুলো পূরণ করতে হচ্ছে না, ওইগুলো আগেই ভুল হয়ে যাচ্ছে, সো অবশ্যই এটা অ্যারোমেটিক যৌগ না। আচ্ছা দেখো এখানে কিন্তু sp2 তে লন পেয়ার ইলেকট্রন রয়েছে, কিন্তু তারপরও এই লন পেয়ার ইলেকট্রন সঞ্চালনশীলে যাবে না। যদি যাইতো তাহলে দেখো n এর মান কিন্তু তখন পূর্ণ সংখ্যা হইতো, দেখো যে n এর মান তখন কত হইতো 6 হইতো, তারপরে 4n = 4 হইতো, n এর মান 1 হইতো। কিন্তু যেহেতু এটা sp2 সেহেতু তুমি একে লন পেয়ার ইলেকট্রনে সঞ্চারণশীল ইলেকট্রনের হিসাবে কাউন্ট করতে পারবে না, সো এই জিনিসটা একটু মাথায় রাখো। এই আচ্ছা, এরপর আসো 4 নম্বরে উদাহরণে দেখা যাক এখানে নাইট্রোজেনের কি সংকরণ করতেছে। দেখো এই নাইট্রোজেনের সংকরণ বের করার জন্য তোমাদের কি বললাম যে সিগমা বন্ধনের সংখ্যা আর লন পেয়ার ইলেকট্রনের সংখ্যা নিবা। তাহলে দেখো এখানে সিগমা বন্ধন কয়টা আছে, 2টা, লন পেয়ার ইলেকট্রন কয়টা আছে, 1টা, তার মানে মোট 3, আর যদি 3 হয় তাহলে তোমরা জানো তার সংকরণ হবে sp2। তো এই নাইট্রোজেন পরমাণুটাও কি আছে, sp2 সংকরিত অবস্থায় আছে। তাহলে দেখো বাট লন পেয়ার ইলেকট্রন আছে, কিন্তু এই লন পেয়ার ইলেকট্রনকে কিন্তু তুমি
ডিলোকালাইজড ইলেকট্রন হিসেবে কাউন্ট করতে পারবা না। সো খেয়াল রাখো 4n+2 ইজ ইকুয়াল টু মোট কয়টা ইলেকট্রন, 6টা, অর্থাৎ 4n ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু অবশ্যই হাকেল তত্ত্ব মানতেছে, যার কারণে এটা অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, এখন আরেকটা উদাহরণ দেই তোমাদের। আচ্ছা দেখো, এখানে আমরা এখন অক্সিজেনের সমীকরণটা বের করতে যাচ্ছি। তো অক্সিজেন এখানে কয়টা সিগমা বন্ধন আছে, 2টা, লন পেয়ার কয়টা আছে, 2টা, তার মানে 4 সংখ্যক 4 আসতেছে, তার মানে অক্সিজেনের এখানে সমীকরণ হচ্ছে sp3। আচ্ছা, এখন আমরা দেখো 4n+2 সংখ্যক দিয়ে হিসাব করবো, তাহলে 4n+2। আচ্ছা, আমি তোমাদের কি বললাম, sp3-তে যদি লন পেয়ার ইলেকট্রন থাকে তাহলে সেই লন পেয়ার ইলেকট্রনগুলো সঞ্চালনশীলে যাবে। কিন্তু তুমি এখন আচ্ছা আগে খেয়াল করো যে 2 2 4টা আছে তোমার পাই ইলেকট্রন, আর মোট হচ্ছে যে লন পেয়ার ইলেকট্রন আছে কয়টা, মোট লন পেয়ার ইলেকট্রন আছে 4টা, তার মানে 4 4-এ 8টা হবে। আচ্ছা আগে বলতেছি তারপর দেখো। আচ্ছা 8টা হবে, তারপরে 4n ইজ ইকুয়াল টু 6 হচ্ছে, n ইজ ইকুয়াল টু 6/4 অর্থাৎ 3/2। দেখো একটা ফ্র্যাকশন মান আসতেছে, বাট এটা কিন্তু তোমাদের, আমি এটা ইচ্ছা করে এরকম করে লিখলাম, কারণ হচ্ছে এখানে তোমার যদি 2টা লন পেয়ার ইলেকট্রন আছে, কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে 2টা লন পেয়ার ইলেকট্রনে কিন্তু সঞ্চালনশীলে যাবে না। মোট কথা হচ্ছে যে হাকেল নাম্বার মিলানোর জন্য যে কয়টা ইলেকট্রনকে যাওয়া দরকার ঠিক সেই কয়টা ইলেকট্রনই সঞ্চালনশীলে যাবে, তাছাড়া যাবে না। এই জন্য আমি তোমাদের ইচ্ছা করে এটা ভুল করে লিখলাম। আচ্ছা এখন দেখো, খেয়াল করো যে তোমার হাকেল নাম্বার মিলানোর জন্য আমাদের n এর মান হতে হবে পূর্ণ সংখ্যা, তার মানে তোমাদের দেখো তো এখানে 2 2 4, আর যদি 2টা ইলেকট্রন এখানে নেই তাহলে মোট কয়টা হচ্ছে 6, তাহলে 4n ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু 1 আসতেছে। তার মানে অলওয়েজ খেয়াল রাখবা যে যদি sp3 সংকরিত থাকে এবং তাতে যদি লন পেয়ার ইলেকট্রন একাধিক থাকে, তাহলে খেয়াল রাখবা হাকেল নাম্বার মিলানোর জন্য যে কয়টা লন পেয়ার ইলেকট্রনকে সঞ্চালনশীলে যেতে হবে ঠিক সেই কয়টা আমরা কাউন্ট করব, তার বেশি কাউন্ট করব না। যদি মিলে তাহলে হ্যাঁ এটা মিললো, তার মানে অবশ্যই এটা কি হাকেল তত্ত্ব মানে, যার কারণে এটা কি অ্যারোমেটিক যৌগ। দেখো আমরা ব্যঞ্জনের প্রস্তুতি এখন শিখবো। বিভিন্ন পদ্ধতিতে ব্যঞ্জন প্রস্তুত করা যায়, এখন আমরা প্রত্যেকটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথম পদ্ধতিতে আসো যে অ্যারোমেটিকরণ বা রিফর্মিং পদ্ধতি। তোমরা অ্যালকেনে সাধারণত এই বিক্রিয়া পড়েছো, এর কৌশল হয়তো জানো, সো আমি আর এতে ডিটেলসে যাব না, শুধু বলবো যে এরকম অ্যারোমেটিক যৌগগুলোর সাথে যদি আমরা প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এবং 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 অ্যাটমসফিয়ার প্রেসারে যদি দেই, তাহলে এটি চাকরি যৌগে রূপান্তরিত হয়ে বেনজিন উৎপন্ন করবে এবং হাইড্রোজেন বাঁচবে। আসলে এটি একটি হাইড্রোজেন অপসারণ বিক্রিয়ার মাধ্যমে এটি ঘটে, তোমরা হয়তো জানো। আচ্ছা, তারপর 2 নম্বর ধাপে আসে টলুইন হতে বেনজিন। তো এটাকে বলা হয় টলুইন। যদি বেনজিনের একটা হাইড্রোজেনকে অপসারিত করে একটা মিথাইল মূলক এখানে বসে দেয় তাহলে আমরা টলুইন পাই। আচ্ছা, সেই টলুইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটে যদি প্লাটিনাম এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এর উপস্থিতিতে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেয়, তাহলে দেখো কি হয়, এই মিথাইল মূলক অর্থাৎ অ্যালকাইল মূলকটা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, হলে বেনজিন উৎপন্ন হবে এবং তার সাথে এই মিথাইল মূলকের সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়ে মিথেন প্রস্তুত হবে। আচ্ছা, তারপরে ইথাইনের পলিমারকরণ, এটাও তোমরা শিখছো অ্যালকাইনের সময়, যে ইথাইনের ট্রাইমার যদি লাল উত্তপ্ত লোহিত নলের মধ্যে দিয়ে 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দিই তাহলে আমরা বেনজিন পাই। আচ্ছা, এরপর আছে বেনজোয়িক অ্যাসিড লবণের শুষ্ক পাতন দ্বারা। দেখো এটাকে বলা হচ্ছে যে সোডিয়াম বেনজয়েট, যেটি বেনজোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ আসলে। আচ্ছা, তো এই সোডিয়াম বেনজয়েটের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড দেই, এটি আসলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যেটাও তোমরা হয়তো জানো। এখানে ডিকার্বক্সিলেশনে কি হয়, একটা কার্বন কমে যায়। তো দেখো এখানে মোট ছিল 7টা কার্বন, একটা কার্বন কমে গেল, তাহলে কি বেনজিন উৎপন্ন হলো। আর মোট মাঠে সোডিয়াম আর এটা মিলে উৎপন্ন করবে কি সোডিয়াম কার্বনেট। আচ্ছা, এরপর আসো ফেনল হতে বিজারণ দ্বারা। তো দেখো এখানে ফেনলের বিজারণ দ্বারা আমরা বেনজিন উৎপাদন করতে পারি। কিভাবে, দেখো ফেনলকে যদি আমরা জিঙ্কের চূর্ণ দ্বারা পাতন করি তাহলে এখানে ফেনলের বিজারণ হবে। কিভাবে বিজারণ হচ্ছে তোমরা জানো যে সনাতন পদ্ধতিতে বিজারণ বিক্রিয়া আসলে কি, যে ঋণাত্মক মৌল অক্সিজেন এবং অক্সিজেন জাতীয় অন্যান্য যেগুলো ঋণাত্মক মৌল রয়েছে সেগুলো কি অপসারণ ঘটে। তো দেখো এখানে ফেনলে কি অক্সিজেন হচ্ছে ঋণাত্মক মৌল, সো যেহেতু এর বিজারণ ঘটবে তার মানে কি অক্সিজেন অপসারিত হবে, তাহলে এখানকার যে একটা হাত ফাঁকা গেলো সেটা এসে আবার হাইড্রোজেন ফিল আপ করে বেনজিন উৎপাদন করতেছে, আর অক্সিজেন জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড উৎপন্ন করে। আচ্ছা, এই কয়টা পদ্ধতির মাধ্যমে আমরা বেনজিন উৎপাদন করতে পারি। দেখো আমরা এখন বেনজিনের সমাণু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো বেনজিনের সাধারণত নিজস্ব কোনো সমাণু নেই, যদি কোনো প্রতিস্থাপক বেনজিনে যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা তার সমানুতা পেতে পারি। আচ্ছা, এখন আসো প্রতিস্থাপক হিসাবে যদি এখানে একটি প্রতিস্থাপক যুক্ত হয় বেনজিনে তাহলে তার কোনো সমানুতা থাকবে না। কিরকম মনে করো যে
এটা একটি বেনজিন, বেনজিনের মনে করো একটা প্রতিস্থাপক, যে কোনো একটা প্রতিস্থাপক এক্স এক্সে যুক্ত হয়েছে। তো এক্ষেত্রে তুমি কোনো এর সমানুতা পাবে না, কেননা সমানু আসলে কি, এর কনফিগারেশন আলাদা হলে তো আমরা সমানু পাই, কেননা আণবিক সংকেত যদি সেম হয় এবং কনফিগারেশন আলাদা হলে সেক্ষেত্রে আমরা তার সমানু পাই। এখানে দেখো মনে করো এটাকে 1 নম্বর কার্বন বললা, 2 3 4 5 6, তো তুমি এক্সকে তুমি যে কার্বনে বসাও না কেন সেই কার্বনে তোমাকে 1 নম্বর কার্বন বলতে হবে। আসলে তুমি আলাদা কোনো কাঠামো পাচ্ছ না আসলে, যার কারণে একটি প্রতিস্থাপক থাকলে তার কোনো সমানতা থাকে না। এখন আসলে যদি দুইটি প্রতিস্থাপক থাকে, দেখো এখানে আমি একটা উদাহরণ দিছি, যে মনে করো এখানে দুইটা মিথাইল মূলক এসে যুক্ত আছে, তার মানে কি এখানে দুইটি প্রতিস্থাপক এই বেনজিন পরমাণুতে যুক্ত আছে। তো যদি দুইটি প্রতিস্থাপক থাকে তাহলে আমরা সেক্ষেত্রে তিনটি ভিন্ন ভিন্ন কাঠামো পেতে পারি। কিরকম, যে এই মিথাইল মূলকটা মনে করো 1 নম্বর এবং 2 নম্বর কাঠামোতে আছে, আবার 1 নম্বর 4 নম্বর কাঠামোতে, আবার 1 নম্বর আর 3 নম্বর কাঠামোতে আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখার জিনিস, সেটা হচ্ছে যে মনে করো বেনজিনকে আমরা আগে নাম্বারিং করি, মনে করো 1 নম্বর 2 নম্বর 3 4 5 6। তো এখানে 2 নম্বর এবং 6 নম্বর, আবার 3 এবং 5, এগুলো আসলে সদৃশ্য কাঠামো, অর্থাৎ 2 এর সদৃশ্য হচ্ছে 6, 3 এর সদৃশ্য হচ্ছে 5। কেননা তুমি এবার নাম্বারিং করছো এই দিক থেকে, কেউ যদি এই দিক থেকে নাম্বারিং করে তাহলে দেখো তো এটা 1 নম্বর 2 নম্বর 3, এটা 4 5 6, আলটিমেটলি দেখো তো এই 2 নম্বর কার্বনটা আগের বেলা 6 নম্বর কার্বন ছিল। তার মানে তুমি আসলে এই 2 নম্বর 6 নম্বর 3 নম্বর 5 নম্বর কার্বনের মধ্যে কোনো আলাদা পার্থক্য করতে পারবে না, যার কারণে 2 এর সদৃশ্য 6 বা আর 3 এর সদৃশ্য হচ্ছে যে 5 নম্বর কার্বন। সো তুমি যদি মনে করো যে এখানে 1 নম্বর আর 2 নম্বর পজিশনে বসাইছি, আবার মনে করো তুমি 1 আর 2 বাতিতে এখানে বসাতে চাচ্ছ, তো এখানে বসালে যেই কাঠামোটা পাবা, যদি এইখানে না বসে এখানে যদি CH3 বসাতা তাহলে ঠিক সেম কাঠামোই পাতা। তো এরকম ভাবে তুমি করে দেখবে যে আসলে এই তিনটার বাহিরে দুইটি প্রতিস্থাপক যুক্ত বেনজিনের আলাদা আর কোনো সমানু পাওয়া যায় না। তো এখন আমরা দেখো এখানে কিছু আলাদা নাম আছে আসলে, যদি এরকম 1 নাম্বার আর 2 নাম্বার কাঠামোতে যদি কোনো মূলক যুক্ত থাকে তাহলে তাকে বলবো আমরা, অর্থাৎ 1 নাম্বার আর 2 নাম্বার কার্বনে যদি কোনো মূলক এভাবে যুক্ত থাকে 1 আর 2 নাম্বার পজিশনকে আমরা বলবো অর্থ যৌগ। এটা হচ্ছে যে বলবো অর্থ। আচ্ছা, যদি 1 নম্বর এবং 4 নম্বর কার্বনে যদি যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলবো প্যারা। আর যদি 1 নম্বর এবং 3 নম্বর কার্বনে কোনো মূলক যুক্ত থাকে তাহলে আমরা তাকে বলবো মেটা। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল হচ্ছে যে যদি দুইটি প্রতিস্থাপক থাকলে আমরা মোট এইরকম 3টি আলাদা আলাদা কনফিগারেশনের সমতা পাই। এবার যদি 3টি প্রতিস্থাপক যুক্ত থাকে তার মধ্যে যদি 3টাই সেম হয় তাহলে দেখো তুমি আলটিমেটলি 3টি সমানই পেতে পারো। যেরকম মনে করো এটা হচ্ছে যে বেনজিন একটা কাঠামো, তো 3টি প্রতিস্থাপকই সেম বলছে আমি, তার মানে মনে করো 3টাই এক্স জাতীয় কোনো একটা যৌগ। তো দেখো এখানে তুমি আলাদাভাবে কয়টি কাঠামো পেতে পারো। দেখো এখানে তুমি ধরো নাম্বারিং করো 1 2 3 4 5 6, এখানে এটা একটা কাঠামো পাইলা। তারপরে মনে করো এই 2 নাম্বার এক্স কে তুমি এখানে বসাতে পারো, তাহলে আরেকটা কাঠামো পাবা। আবার 3 নাম্বারকে মনে করো এখানে বসাতে পারো, তাহলে আরেকটা কাঠামো পাবা। তো এইরকম 3টে কাঠামো ছাড়া কিন্তু 3টি সেম যুক্ত প্রতিস্থাপকের আর কোনো কাঠামো পাবা না। সো এক্ষেত্রে তুমি 3টা প্রতিস্থাপক পাবা, আর যদি 3টা সমান পাবা। যদি 2টা সেম হয় তাহলে 6টা পাবা, যদি 3টা আলাদা হয় তাহলে 10টা পাবা। বাসায় এগুলো প্র্যাকটিস করে দেখতে পারো। আসলে এই কয়টা সমানের বাইরে আর তুমি কোনো তেমন সমান পাবা না যদি এইরকম 3টি প্রতিস্থাপক হয়। আচ্ছা, তো এখন আমরা অর্থপ্যারা এবং মেটা নির্দেশক নিয়ে আরো কিছু আলোচনা করতে যাচ্ছি। চলো আলোচনা করা যাক। এখন আসো বেনজিন চক্রের প্রতিস্থাপকের প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। তো বেনজিন চক্রে সাধারণত 2 ধরনের প্রতিস্থাপকের প্রভাব দেখা যায়, একটা হচ্ছে আবেশীয় ফল আর একটা হচ্ছে যে মেসোমারিক ফল। আচ্ছা, তো আবেশীয় ফল সাধারণত 2 ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ আবেশীয় ফল আর একটা হচ্ছে নেগেটিভ আবেশীয় ফল। তো আমরা নেগেটিভ আবেশীয় ফল কখন বলবো, দেখো ধরো এই এক্স পরমাণুটার তড়িৎ ঋণাত্মকতা এই কার্বনের তুলনায় বেশি, তাহলে কি করবে, এই এক্স পরমাণুটা কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে না। তো যদি এইরকম হয় যে কোনো একটি কার্বন বলয় থেকে যদি ইলেকট্রন নিজের দিকে সিগমা বন্ধনের মাধ্যমে যদি টেনে নেয় তাহলে আমরা তাকে বলবো ঋণাত্মক আবেশীয় ফল। আর যদি কোনো কার্বন বলয়ের সাথে কোনো ইলেকট্রন দাতা গ্রুপ, যেরকম মনে করো অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, অর্থাৎ এই অ্যালকাইল গ্রুপ কি করবে, ইলেকট্রনকে বেনজিন বলয়ের দিকে ঠেলে দিতে চাইবে। তো যদি এইরকম হয় যে বেনজিন বলয়ের দিকে ইলেকট্রন ঠেলে দিতে চাচ্ছে এবং সিগমা বন্ধনের মাধ্যমে, তাহলে আমরা তাকে বলবো কি ধনাত্মক আবেশীয় ফল। আচ্ছা, এখন আসো মেসোমারিক ফলে আসা যাক। মেসোমারিক ফলে কি হয়, মেসোমারিক ফলে ঠিক 2 রকম, একটা হচ্ছে ঋণাত্মক আর একটা হচ্ছে যে ধনাত্মক। তো ঋণাত্মক মেসোমারিক ফল এরকম যে কার্বন বলয়ের সাথে যুক্ত কোনো মূলকের তড়িৎ ঋণাত্মকতা যদি কার্বনের তুলনায় বেশি হয় তাহলে দেখো তো এই অক্সিজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কার্বনের তুলনায় বেশি, তাহলে এদের মধ্যে যে পাই বন্ধন রয়েছে সেই পাই বন্ধনের ইলেকট্রনকে অক্সিজেন পরমাণু নিজের দিকে টেনে নেবে। তাহলে
এই কিছুটা ডেল্টা মাইনাস হয়ে যাবে, কিছুটা ডেল্টা প্লাস হয়ে যাবে, তখন এই কার্বন আবার এই কার্বন বলয় থেকে আবার ইলেকট্রন টেনে নেবে। তো এরকম যদি কার্বন বলয় থেকে কোনো ইলেকট্রন এরকম পাই বন্ধনের মাধ্যমে স্থানান্তরিত হয়, তাহলে আমরা তাকে বলবো কি ঋণাত্মক মেসোমারিক ফল। আর ধনাত্মক মেসোমারিক ফলে কি হয়, ধনাত্মক মেসোমারিক ফলে যে মূলকটা থাকে সেই মূলকের একটি পরমাণুতে যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, তাহলে সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যদি কার্বন বলয়ের দিকে ঠেলে দেয়, তাহলে আমরা তাকে বলবো কি ধনাত্মক মেসোমারিক ফল। আচ্ছা, এখন দেখো একটা কমন জিনিস, সেটা সব ক্ষেত্রে দেখো ধনাত্মক আর ঋণাত্মকের ব্যাপারটা, যে যদি কার্বন বলয় থেকে ইলেকট্রন কোন মূলকের দিকে যাওয়ার কারণে এই মূলকটা যদি নেগেটিভ চার্জ যুক্ত হচ্ছে, দেখো আগে কিন্তু ইলেকট্রনের সাম্যতা ছিল, তারপর যখন কার্বন বলয় থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, তার মানে দেখো কিছুটা কি ঋণাত্মক হয়ে যাচ্ছে না? তো যদি এরকম ঋণাত্মক হয়, যার কারণে আমরা একে কি বলবো মাইনাস আবেশীয় ফল, অর্থাৎ কি ঋণাত্মক আবেশীয় ফল। আমরা তার মানে ঋণাত্মক আর ধনাত্মক কি হিসাবে আমরা নির্ণয় করব, বাইরের যে মূলকটা যুক্ত আছে সেই মূলকটি ইলেকট্রন গ্রহণ বা দানের পর পজিটিভ হচ্ছে কি নেগেটিভ হচ্ছে, তার উপর ডিপেন্ড করে আমরা প্লাস বা মাইনাস আবেশীয় ফল বা মেসোমারিক ফল নির্ণয় করব। যদি এই মূলকটা ঋণাত্মক হয় ইলেকট্রন গ্রহণের পর, তাহলে সেটাকে আমরা বলবো ঋণাত্মক আবেশীয় ফল বা হচ্ছে মেসোমারিক ফল। কিরকম দেখো, এখানে ইলেকট্রন গ্রহণ করলে যার কারণে এটি হলো ঋণাত্মক আবেশীয় ফল হলো। আবার এখানে দেখো এই অক্সিজেন পরমাণুটা ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার কারণে এই মূলকটা কি ঋণাত্মক হয়ে যাচ্ছে অক্সিজেন পরমাণুটা, যার কারণে এটাও কিন্তু ঋণাত্মক। আবার দেখো যে এই মূলকটা ইলেকট্রন কি বেঞ্জিন বলয়ের দিকে ঠেলে দিচ্ছে, ফলে এই কিছুটা কি প্লাস আকার ধারণ করবে না? আবার এখানেও দেখো এই অক্সিজেন পরমাণু ইলেকট্রন বেঞ্জিন বলয়ের দিকে ঠেলে দিচ্ছে, ফলে এখানেও কি কিছুটা প্লাস আকার হবে। ফলে এই বাইরের মূলকটা প্লাস আর কারণে এটাকে প্লাস আই বলতেছি, আবার এই অক্সিজেন মূলকটা কিছুটা প্লাস আর কারণে প্লাস আই বলতেছি। তার মানে আমরা খেয়াল রাখবো যে বেঞ্জিন বলয়ের সাথে কোন মূলকটা যুক্ত রয়েছে, সেই মূলকটা যদি ইলেকট্রন গ্রহণ বা দানের পর পজিটিভ হয়, তাহলে আমরা বলবো পজিটিভ ইফেক্ট, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলবো নেগেটিভ ইফেক্ট। এই হচ্ছে আবেশীয় ফল এবং মেসোমারিক ফল। এখন আমরা দেখো বেঞ্জিন বলে সাধারণত প্রতিস্থাপক যুক্ত হলে তার দুই ধরনের প্রভাব হতে পারে, একটা হচ্ছে সক্রিয়কারী প্রভাব আর একটা হচ্ছে সক্রিয়তা হ্রাসকারী প্রভাব। তো সক্রিয়কারী প্রভাবের কাজ কি? সক্রিয়কারী প্রভাব হচ্ছে বেঞ্জিনের তুলনায় আরো বেশি সক্রিয় করবে যদি ওই গ্রুপটা যুক্ত হয়, আর সক্রিয়তা হ্রাসকারী হচ্ছে যদি ওই গ্রুপটা যুক্ত হয় তাহলে ওই বেঞ্জিন বলের সক্রিয়তা হ্রাস পাবে। তো বেঞ্জিন বলের সক্রিয়কারী প্রভাবের ক্ষেত্রে সাপোজ ধরো এক্স ওয়াই একটি গ্রুপ এসে এখানে যুক্ত হলো, যদি এক্স এর তড়িৎ ঋণাত্মকতা ওয়াই তুলনায় বেশি হয়, তাহলে সেটা হবে অর্থপ্যারা নির্দেশক, অর্থাৎ অর্থপ্যারা নির্দেশক মানে হচ্ছে সেটি সক্রিয়তা বৃদ্ধি করবে। আর যদি এক্স এর তড়িৎ ঋণাত্মকতা ওয়াই তুলনায় কম হয়, তাহলে তার সক্রিয়তা হ্রাস পাবে এবং তাকে বলা হচ্ছে মেটা নির্দেশক। আচ্ছা, তো তোমরা এত কিছু যদি তড়িৎ ঋণাত্মকতা যদি মনে রাখতে নাই পারো বা ঝামেলা হয়, তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো যে বেঞ্জিন বলের সাথে যুক্ত যে পরমাণুটা রয়েছে তাতে যদি সিগমা বন্ধন থাকে, তাহলে সেটা সাধারণত সক্রিয়কারী প্রভাবক হয়, অর্থাৎ সেগুলা অর্থপ্যারা যুক্ত যৌগ হয়। আর যদি পাই বন্ধন থাকে তাহলে সেটা সাধারণত মেটা জাতীয় যৌগ হয়। তো দেখো কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখান যাক। দেখো এখানে কোনো পাই বন্ধন নাই, তার মানে অবশ্যই এটা অর্থপ্যারা নির্দেশক হবে। আবার অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের তুলনায় বেশি, তার মানে এটা কি ডেল্টা মাইনাসও হবে। তো তুই দেখো তুমি যেভাবে খুশি সেভাবে মনে রাখতে পারো, এটা কি একটা অর্থপ্যারা নির্দেশক। তারপরে এখানে কি পাই বন্ধন রয়েছে কার্বন এবং নাইট্রোজেনের মাঝখানে, সো এটা কি মেটা নির্দেশক। আবার এখানেও পাই বন্ধন রয়েছে দেখো, তাহলে এটাও কি মেটা নির্দেশক হবে। এখানেও নাইট্রোজেনের সাধারণত পাই বন্ধন থাকে, এটার কাঠামো আসলে এরকম যে নাইট্রোজেন, তো এটা সাধারণত এরকম আসলে গঠন কাঠামোটা থাকে যে পাই বন্ধনও থাকে আবার পজিটিভ অংশ থাকে। তাহলে দেখো পজিটিভ অংশ হলে আমি তোমাদের কি বলছিলাম মেটা নির্দেশক, আবার পাই বন্ধন থাকলো কি মেটা নির্দেশক, তার মানে আলটিমেটলি এটা কি মেটা নির্দেশক। তো এইভাবে তোমরা আসলে অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক সেটা তোমরা বুঝতে পারবে। এখন কেন এটা এরকম সক্রিয়তাকারী হচ্ছে আবার কেন সক্রিয়তা হ্রাসকারী হচ্ছে সেটা আমরা রেজোন্যান্সের মাধ্যমে বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা আসলে দেখি কিভাবে অর্থপ্যারা নির্দেশক আসলে রেজোন্যান্সের মাধ্যমে সৃষ্টি হয়, তা আমরা এখন দেখতে যাচ্ছি। তো প্রথমে একটা উদাহরণ এখানে দিচ্ছি, দেখো ফেনলের অক্সিজেনের এখানে দুইটা লন পেয়ার ইলেকট্রন থাকে। তো লন পেয়ার ইলেকট্রন যুগল কি হয়, এই অক্সিজেন পরমাণু এই লন পেয়ার ইলেকট্রনকে বেঞ্জিন বলের দিকে ঠেলে দিবে। তাহলে দেখো যখন দিবে তখন এই কার্বনের আগে আমরা দেখো কার্বনের চারটা বন্ধন, কিন্তু বন্ধন জোড় ইলেকট্রন কিন্তু এখানে হয়ে আসা, কার্বনের কিন্তু কোনো হাত আর ফাঁকা নেই। তো যখন আরো এক্সট্রা ইলেকট্রন এই কার্বনটা পাইবে তখন কিন্তু এর ইলেকট্রন বেশি হয়ে যাবে, তখন কি করবে পাশের কার্বন এখান থেকে একটা ইলেকট্রনকে টেনে নেবে। তাহলে যখন এই পাশের এই কার্বনটা এখান থেকে একটা ইলেকট্রন টেনে নেবে, তখন আবার এই কার্বন ইলেকট্রন সংখ্যা একটা বেশি হয়ে যাবে, যার কারণে এই কার্বন কিছুটা নেগেটিভ আচরণ করবে। আর এই অক্সিজেন ইলেকট্রন এই বেঞ্জিন বলের দিকে দেওয়াতে এই অক্সিজেন কিছুটা পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো আবার এই কার্বনের যখন ইলেকট্রন বেশি হলো তখন আবার এই পাশের কার্বন কি করবে, এই কার্বন থেকে ইলেকট্রন যুগলকে টেনে নেবে, মানে এই কার্বন
কার্বনের এই বন্ধন ইলেকট্রনকে এই কার্বন নিয়ে নেবে। আচ্ছা, তো যখন নিয়ে নিল তখন দেখো, তখন আবার কি করবে, এই কার্বন আবার এই ইলেকট্রনকে আবার এই কার্বনকে দিয়ে দিবে। তো যখন দিবে তখন এখানে একটা বন্ধন তৈরি হবে, আবার এই কার্বনে একটা ইলেকট্রন বেড়ে যাবে। সেম ভাবে আবার এই কার্বনের এই এক্সট্রা ইলেকট্রন আবার এই কার্বনকে দিয়ে দিবে, আবার এই কার্বন তারপরে আগের কার্বন থেকে আবার একটা ইলেকট্রন নিয়ে নিয়ে নেগেটিভ হয়ে যাবে, আর এই কার্বন এই ইলেকট্রন এখানে দেওয়াতে আরেকটা বন্ধন এখানে তৈরি হবে। আচ্ছা, তারপর দেখো এই কার্বন আবার ইলেকট্রন আবার সেম সেম আগের কার্বনকে মানে প্রথম কার্বনকে দিয়ে দিতে চাইবে, তখন এই প্রথম কার্বন থেকে ইলেকট্রন আবার অক্সিজেন নিজের দিকে টেনে নেবে, তাহলে এই বন্ধন আর থাকবে না। এই বন্ধনের ইলেকট্রন তখন আবার এই অক্সিজেনের কাছে চলে যাওয়াতে আবার লোন পেয়ার ইলেকট্রন এখানে চলে যাবে, আর এই ইলেকট্রন এখানে আসাতে আরেকটা বন্ধন তৈরি হয়ে যাবে। তো দেখো প্রথম থেকে খেয়াল করো, এই ইলেকট্রন কিন্তু আসলে পুরো বেঞ্জিন বলে কি চক্রাকারে ঘুরতেছে না, জাস্ট শুধুমাত্র কি পাই বন্ধনের রোটেশন হচ্ছে। অর্থাৎ আমরা এখানে দেখাচ্ছি যে ইলেকট্রনটা কিভাবে এক কার্বন থেকে আরেক কার্বনে যাওয়াতে পাই বন্ধনের রোটেশন হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি। আর দেখো 2, 2, 4 এবং 6 নম্বর পজিশনে কিন্তু কিছুটা হলেও বেঞ্জিন বলে ইলেকট্রন নেগেটিভিটি বেশি বেড়ে যাচ্ছে। আর আমরা কি জানি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেঞ্জিন প্রদর্শন করে, সো যেখানে নেগেটিভিটি বেশি থাকবে ইলেকট্রোফিলিক যা সেখানে আক্রমণ করবে, যার কারণে বেঞ্জিনের তুলনায় কিন্তু এই অর্থপ্যারা নির্দেশকের সক্রিয়তা আরও বেশি হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে 2, 4 এবং 6 নম্বর পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায় এবং অর্থপ্যারা নির্দেশক হয়। দেখো অক্সিজেনের তড়িৎহীনতা কত, নাইট্রোজেনের তুলনায় বেশি, সো কি করবে, অক্সিজেন নাইট্রোজেন থেকে একটি ইলেকট্রন নিজের থেকে টেনে নেবে। তো দেখো একটা পাই বন্ধন আসলে কেমনে গঠিত হয়, একটা পাই বন্ধন আসলে দুইটা ইলেকট্রন মিলে গঠিত হয় না, মনে করি একটা ইলেকট্রন একটা ইলেকট্রন মিলে একটা বন্ধন তৈরি হলো। তো অক্সিজেন যখন নাইট্রোজেন থেকে ইলেকট্রন টেনে নেবে তখন মনে করি এটা নাইট্রোজেন, এটা মনে করো অক্সিজেন, তো এই ইলেকট্রনটা মনে করো অক্সিজেন এখানে টেনে নিল, তাহলে কি নাইট্রোজেন একটা ইলেকট্রনের ঘাটতি পড়ে গেল আরো বেশি, তাহলে এই নাইট্রোজেন কি করবে, এই কার্বনের থেকে একটা ইলেকট্রন নিতে চাবে। তাহলে দেখো এই পাই বন্ধন এখানে তৈরি হয়েছে, তার মানে কি এখানে কার্বনের একটা ইলেকট্রন এই কার্বনের একটা ইলেকট্রন মিলেই তো এই বন্ধনটা তৈরি হয়েছে। তো মনে করো এই ইলেকট্রনটা এই নাইট্রোজেন নিয়ে নিল, তাহলে আবার এই কার্বনের একটা ইলেকট্রন কমে গেল, তখন কি করবে, এই ইলেকট্রনটা মনে করো এখানে চলে গেল, তাহলে কি এই কার্বন একটা ইলেকট্রন কমে যাওয়ার কারণে এই কার্বন হালকা পজিটিভ হলো, আর এই একটা ইলেকট্রন আর মনে করো এই একটা ইলেকট্রন মিলে কি হলো, এখানে একটা আরেকটা বন্ধন তৈরি হয়ে গেল। আচ্ছা, তো এই পাই বন্ধন তৈরি হলো, তারপর দেখো এই কার্বনের আবার একটা পজিটিভিটি সৃষ্টি হলো, তার মানে কি করবে, পাশের কার্বন আবার এক ইলেকট্রন সাপ্লাই দিবে, তাহলে দিলে আবার এই কার্বনটা কি হবে, পজিটিভ হয়ে যাবে। তো আবার যখন এই কার্বনটা পজিটিভ হবে তখন কি করবে, আবার পাশের কার্বন আবার এক ইলেকট্রন সাপ্লাই দেবে, দিলে আবার এই কার্বনটা কি হচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। তারপর দেখো এই একটা ইলেকট্রন আর এই কার্বন একটা ইলেকট্রন মিলে এখানে একটা পাই বন্ধন তৈরি হয়ে যাবে। আচ্ছা, তারপরে আবার আসো দেখো যে এবার কি করবে, এই পজিটিভিটিকে পূরণ করার জন্য আবার কি করবে, এই নাইট্রোজেন যে একটা ইলেকট্রন নিছিল সেটা আবার এই কার্বনকে দিয়ে দিবে, তাহলে এই পাই বন্ধন থাকবে, এই পাই বন্ধন কিন্তু আর থাকবে না। কিন্তু যখন একটা ইলেকট্রন দিয়ে দিল তখন এই কার্বনের একটা ইলেকট্রন এই কার্বনের একটা ইলেকট্রন মিলে আর একটা পাই বন্ধন তৈরি হয়ে গেল। তাহলে দেখো আলটিমেটলি কি হচ্ছে, ইলেকট্রনের এখানে একটা সঞ্চালনশীল অবস্থায় হচ্ছে না, অর্থাৎ 2 নাম্বার 4 নাম্বার এবং দেখো এখানে খেয়াল করে দেখো 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার পজিশনে দেখো 2 নাম্বার কার্বন, তারপরে 4 নাম্বার কার্বন এবং 6 নাম্বার কার্বনে দেখো হালকা পজিটিভ সৃষ্টি হয়েছে, যেটা আমরা এখানে দেখাইছি। তাহলে দেখো তো এই 2, 4 এবং 6 নম্বর পজিশনের তুলনায় 3 নম্বর পজিশনে কোনো পজিটিভিটি সৃষ্টি হয়নি, তার মানে কি এদের তুলনায় আপেক্ষিকভাবে এর কিন্তু ইলেকট্রন ঘনত্ব একটু হলেও বেশি, যার কারণে যদি কোনো নতুন প্রতিস্থাপক এসে যুক্ত হয় কোনো মেটা নির্দেশকে, তাহলে 3 নম্বর পজিশনে এসে যুক্ত হবে। এই আর আরো বই কিছু আছে উদাহরণ, ওগুলো তোমরা নিজেরা আশা করি প্র্যাকটিস করে বুঝতে পারবা। আচ্ছা, এখন আসো বেঞ্জিনের ইলেকট্রন আকর্ষক প্রতিস্থাপন বিক্রিয়া সমূহ কি কি বিক্রিয়া দেয় সাধারণত ইলেকট্রন আকর্ষক প্রতিস্থাপন সেটা দেখো। এরা হ্যালোজেনেশন দেয়, নাইট্রেশন দেয়, সালফোনেশন দেয় এবং ফিডেল-ক্রাফটস বিক্রিয়া দেয়। আচ্ছা, এখন আমরা এগুলোর কৌশল সম্পর্কে জানবো। প্রথমে আসি হ্যালোজেনেশন বিক্রিয়া। তো হ্যালোজেনেশন বিক্রিয়া সাধারণত প্রথমে লুইস অ্যাসিড যেরকম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড এগুলোর উপস্থিতিতে হ্যালোজেনেশন বিক্রিয়া দিতে হবে। তো এরা সাধারণত 3টি ধাপে বিক্রিয়া সম্পন্ন করে। তো প্রথম ধাপে আসো দেখা যাক যে হ্যালোজেনগুলো প্রথমে আগে লুইস অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তো তোমরা জানো লুইস অ্যাসিড কি করে, এরা সাধারণত লিগ্যান্ড থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারে, একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো দেখো প্রথমে আগে এই ক্লোরিনটা ভেঙে যায়, ভেঙে গেলে কি হবে, একটা ক্লোরাইড আয়ন তৈরি হবে আর একটা কি ক্লোরিনিয়াম আয়ন তৈরি হবে। তো ক্লোরিনিয়াম আয়ন কি, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক পদার্থ, আর এটা এই ক্লোরাইড আয়ন থেকে ইলেকট্রন একজোড়া অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিবে, ফলে AlCl4O- তৈরি হবে। আচ্ছা, এরপর আসো 2 নম্বর ধাপে কি হয় দেখো। তো এই যে ইলেকট্রোফিলিক যে পদার্থ
পদার্থটা তৈরি হলো, এটা কি করবে, এরা বেঞ্জিন বলয়কে এখন আক্রমণ করবে। তো দেখো যখন ইলেকট্রোফিলিক পদার্থ আমরা কি জানি, এরা হচ্ছে সাধারণত ইলেকট্রন আকর্ষী হয়। তো যখন বেঞ্জিন বলে পাই ইলেকট্রন আছে, সেই পাই ইলেকট্রনকে কি করবে, এই ইলেকট্রোফিলিক পদার্থটা আক্রমণ করবে। তো দেখো প্রথমে যখন আক্রমণ করলো তখন কি করবে, যে কোনো একটি কার্বন থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে, ফলে সেই কার্বনটা কি হবে, হালকা পজিটিভ হয়ে যাবে। তখন সে পজিটিভিটি আবার পূরণ করার জন্য পাশের কার্বন আবার তাকে ইলেকট্রন দিতে চাইবে, ফলে আবার এটা আবার পজিটিভ হয়ে যাবে। আবার এটা যদি পজিটিভ হয় তখন আবার তার পাশেরটা আবার একে ইলেকট্রন দিবে, ফলে আবার এটা আবার পজিটিভ হয়ে যাবে। তো দেখো অলওয়েজ একটা পজিটিভিটি সৃষ্টি হচ্ছে এখানে, যাকে বলা হচ্ছে সিগমা কমপ্লেক্স, অর্থাৎ একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে এখানে, আর একে বলা হচ্ছে সিগমা কমপ্লেক্স। তো এই সিগমা কমপ্লেক্সটা আসলে অস্থিতিশীল বেঞ্জিনের তুলনায়। সো এই সিগমা কমপ্লেক্স কি করতে চাইবে, আবার তার বেঞ্জিনের কাঠামো গঠন করতে চাইবে। তাহলে দেখো যদি বেঞ্জিনের কাঠামো গঠন করতে চায় তাহলে একে একটা ইলেকট্রন দিতে হচ্ছে, তাহলে সেই ইলেকট্রন কে দিবে, এই যে হাইড্রোজেনটা তখন হাইড্রোজেন আয়ন হিসেবে চলে যাবে, আর একটা ইলেকট্রন তখন এই সিগমা কমপ্লেক্সে দিয়ে দিবে। ফলে তখন কি হবে, ক্লোরোবেঞ্জিন উৎপন্ন হচ্ছে, আর এই এইচটা এখানে সিএল এর সাথে যুক্ত একটা HCl উৎপন্ন হবে, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঠিক আগের মতন ফিরে আসবে। তো এইভাবে সাধারণত হ্যালোজেনেশন বিক্রিয়া হয়ে থাকে। আচ্ছা, এখন আসো আমরা দেখবো নাইট্রেশন বিক্রিয়ার কলাকৌশল কিভাবে হয়। দেখো প্রথমে নাইট্রিক অ্যাসিডের সাথে আগে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, অর্থাৎ এখানে প্রভাবক হিসেবে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তো প্রথমে কি হয়, দেখো সালফিউরিক অ্যাসিডকে আমরা যদি ভাঙি তাহলে এভাবে লিখতে পারবো, আর যদি নাইট্রিক অ্যাসিডকে ভাঙি তাহলে আমরা আসলে OH বন্ড NO2 এইভাবে তো নাইট্রিক অ্যাসিডকে লেখা যায়, তাই না? তো প্রথমে কি হয়, সালফিউরিক অ্যাসিড থেকে একটা প্রোটন নাইট্রিক অ্যাসিড গ্রহণ করলে কি হয়, H2O+ আয়ন আর NO2 উৎপন্ন হচ্ছে। পরবর্তীতে এটা ভেঙে যায়, যে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে, NO2+ আয়ন তৈরি করে, আর বাইসালফেট আয়ন তৈরি করে। তো এখানে দেখো আমাদের আসলে আকাঙ্ক্ষিত জিনিস কি, সেটা হচ্ছে যে ইলেকট্রোফিলিক পদার্থ। তাহলে ইলেকট্রোফিলিক পদার্থটা কি করবে, এখন বেঞ্জিন বলয়ে এসে ওই যে বিভিন্ন ধরনের ধাপ, যেটা আগের বিক্রিয়াতে আমরা দেখালাম, আসলে সিগমা কমপ্লেক্স গঠন করবে এখানে। তো দেখো বিভিন্ন ধাপের মাধ্যমে এটা আসলে হয়, যার কারণে এই প্রক্রিয়াটা কি হয়, স্লোতে হয়। আচ্ছা, তো এরপর এটা যেহেতু অস্থিতিশীল হয়, সো এই অস্থিতিশীল আয়নটা কি হতে চাইবে, এখন স্থিতিশীল হতে চাইবে, যার কারণে একটা কি করবে, প্রোটন দান করলে এটা কি হচ্ছে, নাইট্রোবেঞ্জিনে রূপান্তর হয়ে যাবে, তারপর সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে। আর এই ধাপটা কি হয়, দ্রুত গতিতে হয়। আচ্ছা আসো, এখন আমরা সালফোনেশন বিক্রিয়ার কলাকৌশল সম্পর্কে জানবো। তো দেখো সালফোনেশন বিক্রিয়ার জন্য প্রথমে আগে এই সালফিউরিক অ্যাসিডের সাথে আরেকটা সালফিউরিক অ্যাসিড, মানে দুইটা সালফিউরিক অ্যাসিড অনুপ্রবেশের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ এখানে প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা, আবার গাঢ় সালফিউরিক অ্যাসিডও ইলেকট্রোফাইল হিসেবে এখানে একটু পরে ব্যবহৃত হবে। দেখো তো সালফিউরিক অ্যাসিড যখন প্রথমে বিক্রিয়া করে তখন হাইড্রোনিয়াম আয়ন বাইসালফেট আয়ন সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন করে। তো এখানে সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে ইলেকট্রোফাইল, যদিও এর একটি প্রসম অণু, কিন্তু আসলে এর যদি আমরা রেজোন্যান্স কাঠামো নির্ণয় করি তাহলে দেখতে পাবো যে সালফারের ধনাত্মক আয়ন এবং অক্সিজেনের কিছুটা হলে ঋণাত্মক আয়নের তৈরি হয়। তো দেখো এর কিছু রেজোন্যান্স কাঠামো আমি তোমাদের দেখাচ্ছি। তো সালফার ডাইঅক্সাইডের গাঠনিক কাঠামো হচ্ছে এরকম। তো সালফার ডাইঅক্সাইডে দেখো অক্সিজেনের তৈরি ঋণাত্মকতা সালফারের তুলনায় বেশি হয়, কিছুটা তৈরি ঋণাত্মকতা ধর্ম প্রদর্শন করে, এবং সালফার কিছুটা ধনাত্মকতা প্রদর্শন করে। তো এই সাধারণত এই রেজোন্যান্সটা সাধারণত সবগুলা অক্সিজেন পরমাণুর ভিতরে সংঘটিত হয়, কখনো একবার এই দুইটা ঋণাত্মক হয়, আবার কখনো এই দুইটা ঋণাত্মক হয়, আবার কিছুক্ষণ পর দেখা যাবে এই দুইটা ঋণাত্মক হচ্ছে, অর্থাৎ যে কোনো দুইটা অক্সিজেন পরমাণু ঋণাত্মক হবে এবং সালফার পরমাণু ধনাত্মক আয়নের সৃষ্টি হবে, ফলে এটি কিছুটা হলেও ইলেকট্রোফাইলের মতন আচরণ করতেছে, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হচ্ছে। তো দেখো এখন সেই জন্য সালফার ডাইঅক্সাইড কি করবে, বেঞ্জিন বলয় থেকে বেঞ্জিন বলয় পাই ইলেকট্রনকে কি করবে, আকর্ষণ করলে কি একটা সিগমা কমপ্লেক্স গঠিত হবে। পরবর্তীতে সেই সিগমা কমপ্লেক্স পরবর্তীতে আবার এই বাইসালফাইড আয়নের সাথে যুক্ত হয়ে এটি গঠন করবে। তো এখানে কি হবে দেখো, আমি তোমাদের আগেই বলছি যে সিগমা কমপ্লেক্স অস্থিতিশীল, সেটা কি হতে যাবে, স্থিতিশীল হতে যাবে, যার কারণে কি হাইড্রোজেন আয়ন দান করে এই যৌগটা উৎপন্ন করবে। আচ্ছা, তো এখানে এরপর কি হয়, এই যৌগ থেকে আবার হাইড্রোজেন আয়ন আবার গ্রহণ করে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপাদন করবে। এখানে থেকে একটা হাইড্রোজেন আয়ন এখানে চলে আসলো, ফলে কি বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হলো, আর হাইড্রোজেন চলে যাওয়ার কারণে হাইড্রোনিয়াম আয়ন পানিতে রূপান্তরিত হলো। তো আশা করি তোমরা সালফোনেশন বিক্রিয়ার কলাকৌশল বুঝতে পেরেছো। আচ্ছা আসো, এখন আমরা ফিডেল-ক্রাফটস বিক্রিয়ার কৌশল সম্পর্কে জানি। তো ফিডেল-ক্রাফটস বিক্রিয়া সাধারণত দুই প্রকার, একটা অ্যালকাইলেশন আর একটা অ্যাসাইলেশন। তো দুইটা সাধারণত একই সিস্টেমে পরীক্ষা দেয়, মানে কৌশল একই। তো আমি যে কোনো একটা দেখাচ্ছি, দেখো ফিডেল-ক্রাফটস অ্যালকাইলেশনের কৌশলটা দেখাচ্ছি। তো প্রথম ধাপে সেম, যে আগে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া হবে। তো তোমরা জানো অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে লুইস অ্যাসিড, অর্থাৎ শুনো সবসময় মনে রাখবে কি ফিডেল-ক্রাফটস বিক্রিয়া অন্যত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতি হবে। তো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেহেতু লুইস অ্যাসিড, সেহেতু কি এই অ্যালকাইল হ্যালাইড থেকে ইলেকট্রন যুগল গ্রহণ করলে আর প্লাস, এটা ইলেকট্রন দান করতেছে, আর প্লাস হচ্ছে, আর Al4- উৎপন্ন হচ্ছে। আচ্ছা, তাহলে দ্বিতীয় ধাপে কি হচ্ছে, এটা হচ্ছে যে ইলেকট্রোফাইল, তার মানে ইলেকট্রোফাইল কি বেনজিন বলয়কে আকর্ষণ করলে বেনজিন বলয়ের পাই ইলেকট্রন দ্বারা এখানে সিগমা কমপ্লেক্স গঠিত হচ্ছে। পরবর্তী ধাপে কি হবে, সিগমা কমপ্লেক্স আবার একটা ইলেকট্রন গ্রহণ করে বেনজিনে আবার কাঠামো ফিরে আসবে।
তো এখানে ফিরে আসার সময় কি হবে দেখো, যে এই হাইড্রোজেন আয়ন এখানে চলে গেল, তার হাইড্রোজেন আয়ন আর এখানে সিএল মিলে এই সেল উৎপন্ন করবে, অ্যালুমিনিয়াম উৎপন্ন করবে, আর এটা বেঞ্জিন তার আগের কাঠামো ফিরে পাবে। তো দেখো এখন অ্যাসাইলেশন বিক্রিয়া সেম, বেঞ্জিনের সাথে জাস্ট শুধু কি হবে, অ্যাসাইল মূলকের বিক্রিয়া ঘটবে এখানে। দেখো এখানে আমি অ্যাসাইল ক্লোরাইড দিছি, তো অ্যাসাইল মূলক তোমরা হয়তো জানো যে আর বন্ড CO প্লাস, এটা হচ্ছে যে আসলে অ্যাসাইল মূলক। আসলে প্লাস কেন, কারণ কি তোমরা জানো হ্যালোজেন মূলকের তড়িৎ সবচেয়ে বেশি, তাহলে এখান থেকে ইলেকট্রন টেনে নেবে, তাহলে এটা কি মাইনাস হয়ে যাবে, এটা কি হবে প্লাস হয়ে যাবে। তো তোমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখলা যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, তার মানে কি যে আসলে পজিটিভ অংশটা একটা হাইড্রোজেনকে অপসারণ করে ওই জায়গায় পজিটিভ অংশটা বসতেছে, তাই না? তাহলে দেখো তো এখানে পজিটিভ কি পুরাটুকু, তার মানে কি এখানে বেঞ্জিন একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এটা বসবে, আর হাইড্রোজেন সিএল এর সাথে যুক্ত হয়ে এই সেল উৎপন্ন করবে। তো এইভাবে সাধারণত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শিত হয়। তোমরা আশা করি সব বুঝতে পারলা। আসো এখন আমরা কয়েকটা বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আচ্ছা আসো এখন আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে কিছু দেখবো, উদাহরণ দেখবো। আচ্ছা তার আগে একটা জিনিস তোমাদের শেখায়, মনে করো যে কোনো একটা জিনিস, ধরো আর বন্ড এক্স বা এরকম যেগুলো জায়গাতে আর থাকবে, এগুলো আর এর স্থলে যদি আমরা বেঞ্জিন বলে যুক্ত করে দেই, তাহলেও কিন্তু সেম বিক্রিয়া দিবে। অর্থাৎ এই যৌগ যে বিক্রিয়া দিবে, এই যৌগ সেম বিক্রিয়া দিবে। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা। মানে যেখানে যেখানে তোমরা আর দেখবা, সেখানে যদি আমরা এই বেঞ্জিন বলে যুক্ত করি, তাহলে এটা যেরকম বিক্রিয়া দিত ঠিক সেম ভাবে এই যৌগটা সেম বিক্রিয়া দিবে। আচ্ছা এখন আসো আমরা শুধুমাত্র কয়েকটা যৌগ, দুই একটা জায়গা হয়তো একটু পরে তোমরা এগুলো জানতে পারবা, কিন্তু আপাতত মনে রাখো যে ম্যাক্সিমাম টাইম প্রায় 90% ক্ষেত্রে আর এর স্থলে যদি আমরা এই অ্যারাইলমূলক বসাই, তাহলে দেখবা সেম বিক্রিয়া দিচ্ছে। এখন দেখো আমরা বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করি। আর একটা জিনিস সেটা হচ্ছে তোমরা কৌশলে দেখতে পেয়েছো যে সাধারণত যখন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তখন প্রভাবক হিসেবে আমরা ইউজ করি। তো যখনই প্রভাবক দেখবা তখনই মনে করবা কি সেই জায়গায় প্রতিস্থাপন বিক্রিয়া হবে এখানে, এবং সরাসরি ওই যৌগটা বেঞ্জিন বলের ভিতর ঢুকে যাবে। কিরকম দেখো, এখানে আমি শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করছি, ক্লোরিন ইউজ করছি, তার মানে তোমরা এটা বুঝতে পারতেছো যে প্রভাবক ইউজ করতেছি, তার মানে এখানে একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। তো যখনই প্রতিস্থাপন বিক্রিয়া হবে তখন আমরা সরাসরি এই যৌগটাকে আমরা বেঞ্জিন বলের ভিতরে ঢুকে দেবো। কিরকম দেখো, এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন প্রতিস্থাপিত, এখানে ক্লোরিন ঢুকবে, তার মানে কি ক্লোরিন সরাসরি কার্বনের সাথে যুক্ত অবস্থায় আছে। তো এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা। তারপরে দেখো এখানে আমি প্রভাবক ইউজ করছি, তার মানে কি এখানে প্লাস আর একটা মাইনাস তৈরি হবে, এটা মনে করো মাইনাস, এটা কি প্লাস, তার মানে প্লাসটা সরাসরি বেঞ্জিন বলের ভিতরে কিন্তু ঢুকে যাবে। তাহলে কি হবে দেখো, এগুলো একটু মাথায় রাখো ভাই, কারণ বিভিন্ন ধরনের বিক্রিয়া আসবে। তোমরা যখনই প্রভাবক দেখবা তখনই মনে করবা ওই যৌগটা বেঞ্জিন বলের সাথে সরাসরি সংযুক্ত অবস্থায় থাকবে। আচ্ছা তারপরে আবার আসো, এখানে আসো দেখো অ্যালুমিনিয়াম শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিচ্ছে, এটা মাইনাস হচ্ছে আর এটা কি পুরোটা প্লাস হচ্ছে, তার মানে এই প্লাস পুরোটা কি হবে বেঞ্জিন বলের ভিতরে ঢুকে যাবে। তাহলে CO বন্ড, এই তো এটা। তো তোমাদের কিছুক্ষণ আগে একটা বললাম না যে আর এর স্থলে যদি আমরা সেখানে বেঞ্জিন বলে যুক্ত করি তাহলে সেম বিক্রিয়া দেবে। দেখো এখানে আগে কি ছিল, বেঞ্জিন বলে ছিল, সেই বেঞ্জিন বলের স্থলে শুধু জাস্ট আমরা আর ইউজ করছি, তার মানে কি সেম বিক্রিয়াই দিবে। তার মানে কি এখানে এটা প্লাস এটা মাইনাস। তো আসো এবার লিখি, এটা COCH3। তো তোমরা আশা করি এই বিক্রিয়াটা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আসি আমরা, এখানে দেখো এটা আসলে ডায়াজোনিয়াম লবণ, তোমরা একটু পরে জানতে পারবা। তো এখানে ক্লোরিনটা মাইনাস হয়, এটা কি হয় প্লাস হয়, তাহলে প্লাস অংশ কি হবে, যেহেতু আমি প্রভাবক ইউজ করছি সো অবশ্যই বেঞ্জিন বলের ভিতরে ঢুকে যাবে। তাহলে ইনটু বন্ড, এটা এই যৌগটা উৎপন্ন করবে। এটা আসলে কাপলিং বিক্রিয়াও বলা হয়, তোমরা যখন ডায়াজোনিয়াম লবণ চ্যাপ্টার আসবে তখন হয়তো ঠিকই বুঝতে পারবা। তারপরে আবার এখানে আসি, দেখো এটা মাইনাস এটা কি প্লাস, তাহলে দেখো একটা ডাইফিনাইল যৌগ কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা আশা করি তোমাকে এভাবে যত বিক্রিয়া দেয়, প্রভাবক থাকলে তুমি কি করবা, প্লাস যেটা আর মাইনাস এভাবে ভাগ করে নিবা, প্লাসটা সরাসরি বেঞ্জিন বলয়কে ভিতরে ঢুকে দিবা, তাহলেই ইনশাআল্লাহ প্রতিস্থাপন বিক্রিয়া তোমরা আশা করি সবই পারবা। এখন আসলে আরেকটা বিক্রিয়া এখানে দেখাচ্ছি, দেখো এটার নাম আসলে টুলুইন। তো তোমরা জানো এটা কিন্তু একটা অর্থবেড়ার নির্দেশক। তো বেঞ্জিন যেগুলো বিক্রিয়া দিবে, বেঞ্জিনের প্রতিস্থাপকগুলো কিন্তু ঠিক সেম ভাবে বিক্রিয়া দিবে। এখানে দেখো আমি প্রভাবক হিসেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করছি, তার মানে এই ক্লোরিনটা সরাসরি বেঞ্জিনের সাথে যুক্ত হয়ে যাবে। দেখো এখানে হাইড্রোজেন কিন্তু প্রতিস্থাপন করবে না, এখানে শুধু বেঞ্জিনের কাঠামোর ভিতর সরাসরি ঢুকে যাবে। তা কিন্তু এটা যেহেতু অর্থবেড়ার নির্দেশক, তার মানে কি অর্থ অবস্থানে বসবে আর প্যারা অবস্থানে বসবে। ওই জন্য দেখো একবার ক্লোরিন অর্থ অবস্থানে বসলো, আবার প্যারা অবস্থানে বসলো।
আচ্ছা, কিন্তু দেখো সরাসরি কিন্তু বেনজিন বলের ভিতরেই ঢুকে গেছে ক্লোরিন, তো এই জিনিসটা মনে রাখবা। তো দেখো টুলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অর্থ এবং প্যারা অবস্থানে বসছে। তো এখন আমরা দেখবো যে মিথাইল আয়োডাইডের সাথে এর বিক্রিয়া, আমি এখানে প্রভাব ইউজ করছি এবং এটা অর্থপ্যারার নির্দেশক, তা সেই হিসাবে কিন্তু এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। সো সেই হিসাবে কিন্তু এই মিথাইল মূলকটা অর্থ অবস্থান এবং প্যারা অবস্থানে বসার কথা, কিন্তু যেহেতু আমরা শুষ্ক অ্যালুমিনিয়ামগুলো যখন বেশি দিব তখন আর অর্থ এবং প্যারা অবস্থানে বসবে না, তখন সেটা মেটা অবস্থানে যুক্ত হবে। এটা একটু মনে রাখো ভাইয়া, মেটা অবস্থানে পাবো, যার নাম বলা হচ্ছে মেটাজাইলিন। আচ্ছা, মেটাজাইলিন এই বিক্রিয়াটা একটু মনে রাখবা। আর আরেকটা বিক্রিয়া এখানে দেখো, এখানে আমরা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করছি এবং ডায়াজোনিয়াম লবণ ইউজ করছি। তো দেখো এখানেও বেনজিন বলে আছে, এখানেও বেনজিন বলে আছে, এটা হচ্ছে যে মাইনাস, এটা হচ্ছে প্লাস, আমি প্রভাবক ইউজ করছি। সো সেই হিসাবে সরাসরি বেনজিন বলের সাথে যুক্ত হবে এবং যেহেতু এটা অর্থপ্যারার নির্দেশক সেহেতু অর্থ এবং প্যারা অবস্থানে বসার কথা, বাট যেহেতু এটি একটি বড় যৌগ, এটিও বড়, সো এখানে পাশাপাশি এই দুটা যৌগ যুক্ত হতে পারবে না স্টেরিক ফ্যাক্টরের কারণে, যার কারণে এটা শুধুমাত্র প্যারা অবস্থানে যুক্ত হবে। শুধু আমরা এটা প্যারা অবস্থানে পাবো, এটা একটু মনে রাখো তোমরা। আরেকটা বিক্রিয়া দেখো, আমরা যদি এখন প্যারাক্রিসলের সাথে যদি আমরা এখন ডায়াজোনিয়াম লবণের বিক্রিয়া দেই তাহলে কি হবে? এখানে আমরা আগের বিক্রিয়াতে কি দেখলাম, এখানে অর্থ এবং প্যারা দুই অবস্থানে কিন্তু ফাঁকা ছিল, কিন্তু এখানে অর্থ অবস্থানে কেন বসেনি, কেননা স্টেরিক ফ্যাক্টরের কারণে বাধ্য হয়ে প্যারা অবস্থানে বসে, কিন্তু এবার প্যারা অবস্থান আগে থেকেই বুক হয়ে আছে, শুধুমাত্র ফাঁকা আছে অর্থ অবস্থান, তার মানে এটা বাধ্য হয়ে তখন অর্থ অবস্থানে ঢুকবে। একটু খেয়াল রাখবা যদি প্যারা অবস্থান ফাঁকা না থাকে তাহলে। আচ্ছা, তাহলে দেখো আমরা এই যৌগটা পাবো। আর এখানে ওএইচ। আচ্ছা, এই পর্যন্তই। এরপর আসো আমরা এখন টিএনটি তৈরি করতে যাচ্ছি। টিএনটি আমরা কেমনভাবে তৈরি করব? তো টিএনটির আগে সংকেত দেখো, এটাকে বলা হচ্ছে যে ট্রাইনাইট্রোটলুইন। এই জন্য ট্রাইনাইট্রোটলুইন, যার কারণে এটাকে বলা হচ্ছে টিএনটি, অর্থাৎ তিনটা নাইট্রোমূলক রয়েছে এবং টলুইন মূলক, যার কারণে নাম হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন। তো ট্রাইনাইট্রোটলুইন প্রস্তুত আগে দেখো তোমাকে আগে নাইট্রোমূলকের সাথে অবশ্যই বিক্রিয়া দিতে হবে, ওই জন্য আমরা নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া দিলাম। এটা কিন্তু একটা নাইট্রেশন বিক্রিয়া, তোমরা জানো। যেহেতু প্রভাবক ইউজ করছি তাহলে কি হবে, আমি আগে বলছি তোমাদের যে এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, সেহেতু এটা হচ্ছে যে প্লাস আর এটা কি মাইনাস, সেহেতু প্লাস অংশটা সরাসরি বেনজিন বলয়ের ভিতর ঢুকে যাবে, একটা হবে অর্থ অবস্থানে, একটা কি হবে প্যারা অবস্থানে। এখন এই দুইটাকে যদি আমরা 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেই তাহলে কি হবে, এই অর্থ এবং প্যারা মনে করে একটার উপর আরেকটা এসে যুক্ত হলো, তাহলে এখানে 2 নম্বর কার্বনে NO2 মূলক যুক্ত ছিল এবং 4 নম্বর কার্বনে যুক্ত হয়েছিল। এবার একটা বেনজিনে 2 এবং 4 নম্বর অবস্থানে এসে যুক্ত হবে। তারপর আবার যদি একে নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিক্রিয়া দাও তাহলে শুধুমাত্র এবার এই কার্বনটা ফাঁকা থাকে, এবার এই কার্বনে এসে শুধু জাস্ট NO2 মূলক যুক্ত হয়ে টিএনটি তৈরি হবে। তো টিএনটি ব্যবহার হিসেবে তোমরা জানো যে টিএনটি সাধারণত বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়, এগুলা বইয়ে আছে, তোমরা একটু ব্যবহারগুলো ভালো মতন দেখে নিতে পারো। আচ্ছা দেখো, টলুইনের আমরা এখন কিছু বিক্রিয়া দেখবো, যে টলুইনের এটাকে বলা হচ্ছে টলুইনের মৃদু জারণ। তো টলুইনের মৃদু জারণে কি হয়, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অথবা কুমিল ক্লোরাইড, এটার নাম হচ্ছে কুমিল ক্লোরাইড। তো কুমিল ক্লোরাইডের উপস্থিতিতে 50-60 মিটার চাপ যদি আমরা দেই তাহলে এই টলুইনের জারণ হবে, হয়ে বেনজালডিহাইড উৎপন্ন করবে। এখন কেন এটাকে জারণ বলতেছে, তোমরা হয়তো সনাতন পদ্ধতিতে জানো যে জারণ আসলে বিক্রিয়াটা কি, যে কোনো ঋণাত্মক মূলকের সংযোগ ঘটা, অক্সিজেন বা অক্সিজেনের ঋণাত্মক মূলকের সংযোগ হচ্ছে জারণ। দেখো এখানে কোনো অক্সিজেন ছিল না, বাট এখানে কিন্তু একটা অক্সিজেন অ্যাড হয়েছে, তার মানে কি এটা একটা জারণ হয়েছে, বাট মৃদু জারণ। যদি তীব্র জারণ হতো তারা সরাসরি জৈব অ্যাসিড পেতাম, কিন্তু আমরা জৈব অ্যাসিড কিন্তু পাইনি, অ্যালডিহাইড পাইছি, যার কারণে এটাকে বলা হচ্ছে মৃদু জারণ। আর আরেকটা দেখো যে এখানে টলুইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি হয়, যে আসলে এখানে এটা প্রতিস্থাপিত হয়। আসলে প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড দিলে সেটা তাপীয় অপসারণ বলা হয়। তো এখানে এই মূলকটা সরাসরি অপসারিত হবে, হয়ে এখানে হাইড্রোজেন দেখো এভাবে ভাঙা যায়, তাহলে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, হয় মিথেন উৎপন্ন করলো, আর একটা হাইড্রোজেন ঠিক এখানে যা প্রতিস্থাপিত হয় বেনজিন উৎপাদন করলো। তো এইরকম হচ্ছে যে এর একটু গুরুত্বপূর্ণ বিক্রিয়া, তোমরা মনে রাখবা। টলুইনের পার্শ্বশৃঙ্খলা জারণ এখন আরেকটা বিক্রিয়া আমরা দেখতে চাচ্ছি। তো টলুইনকে যদি আমরা জারিত করি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা লঘু নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে এটা কিন্তু তীব্র জারণ হবে, এক্ষেত্রে সরাসরি আমরা জৈব অ্যাসিড পাবো। আর ইটার বিক্রিয়া কিন্তু মৃদু জারণ হয়েছিল, এই জিনিসটা একটু মাথায় রাখবা। তো যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে বিক্রিয়া দেই তাহলে আমরা জৈব অ্যাসিড পাবো, আর যদি ক্রোমিল ক্লোরাইডের উপস্থিতিতে দেই তাহলে মৃদু জারণে আমরা অ্যালডিহাইড পাবো। আচ্ছা, তো এবার আসো আমরা কিছু রূপান্তর দেখি যে অর্থনাইট্রোটলুইন থেকে মেটানাইট্রোটলুইন প্রস্তুতি। তো দেখো এটা হচ্ছে অর্থনাইট্রোটলুইন,
তো আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে বিক্রিয়া দেই তাহলে কি হবে দেখো, এটা কি টলুইন না? মনে করি এটুকু কিছু নাই, টলুইন। তাহলে টলুইনকে আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে জারিত করি তাহলে কি অবশ্যই জৈব অ্যাসিড পাবো। দেখো জৈব অ্যাসিড পেলাম। এখন এর সাথে আমরা ডিকার্বক্সিলেশনের বিক্রিয়া দিই। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রথমে আগে নাইট্রোবেনজেন উৎপাদন করবো। তো নাইট্রোবেনজেন উৎপাদন করতে গেলে আমাদের কি করতে হবে, একটা কার্বন কমাতে হবে, যার কারণে আমরা কি ডিকার্বোজিলেশন করবো। তাহলে ডিকার্বোজিলেশন করলে এটা একটা কার্বন কমে গেল, যা কি নাইট্রোবেনজেন উৎপন্ন হলো। এখন নাইট্রোবেনজেন কি অর্থব্যয়ের নির্দেশক নাকি মেটার নির্দেশক? তোমরা সবাই জানো এটা হচ্ছে মেটার নির্দেশক। তাহলে এর সাথে যদি আবার আমরা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া দেই তাহলে দেখো আমরা এই দেখো প্রভাবক ইউজ করছি, তার মানে কি সরাসরি বেনজিন বলের ভিতরে ঢুকে যাবে। এটা মাইনাস, এটা কি প্লাস, যেহেতু এটা মেটা নির্দেশক তার মানে এটা কোন অবস্থানে বসবে, মেটা অবস্থানে বসবে। তাহলে দেখো এই যে CH3 এটা কি এই অবস্থানে মেটা অবস্থানে বসলো, বাট এটা কি একটা মেটা নাইট্রোটোলিন হলো না? মেটা নাইট্রোটোলিন না। দেখো এবার তুমি টোলিনকে চিন্তা করো, তাহলে 1 2 3 নম্বর কার্বন এটা হচ্ছে, যদি এটা 1 নম্বর কার্বন ধরি তাহলে সেই হিসেবে এটা মেটা নাইট্রোটোলিন অবস্থানে বসতেছে। তো এইভাবে সাধারণত রূপান্তর তোমরা শিখবে। এখানে দেখো আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু একটি তীব্র জারক সেহেতু কিন্তু একে বেশি পরিমাণ জারিত করবে, যার কারণে এটা জারিত হয় কিন্তু জৈব অ্যাসিড উৎপাদন হচ্ছে, সরাসরি অ্যাসিড উৎপাদন হচ্ছে। কিন্তু ক্রোমিল ক্লোরাইড কিন্তু ছিল মৃদু জারক, যার কারণে ওটা মৃদু জারণ ঘটিয়ে যা শুধু অ্যালডিহাইড উৎপাদন করছে। এখন আমরা অর্থোজাইলিন থেকে মেটাজাইলিনের রূপান্তর দেখতে যাচ্ছি। দেখো তো এটা হচ্ছে অর্থোজাইলিন। তো অর্থোজাইলিনকে প্রথমে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে যদি আমরা জারিত করি তাহলে তোমাদের তো বললামই আমরা কি পাবো, জৈব অ্যাসিড পাবো। তো দুটাই জারিত হয়ে জৈব অ্যাসিড উৎপাদন করলো। তারপরে আমরা এখন বেনজিনে রূপান্তর করতে যাচ্ছি, তাহলে কি করবো, ডিকার্বোজিলেশন করবো। এখানে ডিকার্বোজিলেশন কিন্তু ভাই 2 ধাপে হবে। প্রথম ধাপে কিন্তু একটা কার্বন চলে যাবে, তারপরে আবার একটা কার্বন চলে যাবে, তার সেখান থেকে আমরা পাবো বেনজিন পাচ্ছি। তো বেনজিনের সাথে যদি আমরা এখন শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দেই তাহলে কি হবে, তোমাদের তো বললাম যেহেতু আমি প্রভাবক এখানে ইউজ করছি তাহলে অবশ্যই এখানে মাইনাস, এখানে কি হবে প্লাস, তার মানে প্লাসটা সরাসরি বেনজিন বলে ঢুকে যাবে, গেল টোলিন উৎপাদন করলো। তারপরে এবার আমাদের কি দরকার, মেটা দরকার না, বাট এটা কি আমরা জানি অর্থপ্যারার নির্দেশক। তো আবার যদি আমরা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া দিই তাহলে অর্থ এবং প্যারা অবস্থানে বসবে, বাট আমাদের দরকার কি মেটা অবস্থান। তো মেটা অবস্থানে তোমাদের আগে তো দেখালাম যদি আমরা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড বেশি দেই তাহলে আর অর্থ প্যারা অবস্থানে বসবে না, তাহলে কই বসবে, মেটা অবস্থানে বসবে। মেটা অবস্থানে বসলো, যার কারণে আমরা এখান থেকে পাবো মেটা জাইলিন পাবো। আচ্ছা, এতক্ষণ আমরা সাধারণত বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখলাম। তো এখন আমরা আসো সংযোজন বিক্রিয়া নিয়ে কিছু আলোচনা করি। তো তোমরা জানো সংযোজন বিক্রিয়া কি, পাই বন্ধন ভেঙে যে ওইখানে কার্বনের 2টা ফাঁকা হবে, ওখানে এসে মূলক যুক্ত হবে। তো দেখো প্রথমে আসো হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। তো হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় সাধারণত নিকেলের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করা হয়। এখানে কিন্তু আগে যেরকম হ্যালোজেন বাহক ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়া হ্যালোজেন বাহক সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের উপস্থিতি লাগতো, এখানে কিন্তু একটা তো লাগবে না। সো তোমরা এই প্রভাবকগুলো দেখে সাধারণত বিক্রিয়া কোনটা যুক্ত হবে সেটা একটু মনে রাখবা। আচ্ছা, তাহলে দেখো নিকেলের উপস্থিতিতে যদি 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেয় তাহলে কি হবে বললাম, সংযোজন বিক্রিয়া হবে। তাহলে সংযোজন বিক্রিয়া কি হবে, পাই বন্ধনগুলো ভেঙে যাবে, যায় ওখানে এসে জাস্ট হাইড্রোজেনগুলো যুক্ত হবে। আগে ছিল দেখো একটা হাইড্রোজেন, এখন দেখো প্রত্যেকটা কার্বনে 2টা করে হাইড্রোজেন যুক্ত হয়েছে। তার মানে কি, এইভাবে যদি নিকেল চূর্ণের উপস্থিতিতে আমরা বিক্রিয়া করাই তাহলে বেনজিন থেকে আমরা কি পাবো, সাইক্লোহেক্সেন যৌগ পাবো। দেখো এখন আমরা হ্যালোজেন সংযোজন করতে যাচ্ছি। তো হ্যালোজেন সংযোজনে বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া দিতে হবে এবং সূর্যালোকের উপস্থিতিতে। তো এই বিক্রিয়া যখন হবে তখন দেখো এই পাই বন্ধনগুলো কি ভেঙে যাবে, যা ক্লোরিনগুলো যুক্ত হবে, হয় দেখো বেনজিন হেক্সাক্লোরাইড উৎপাদন করবে, বেনজিন হেক্সাক্লোরাইড। আচ্ছা, তো এর কমার্শিয়াল নাম আছে, কমার্শিয়াল নাম হচ্ছে যে কমার্শিয়াল নেম। তো এই কমার্শিয়াল নেমটাকে বলা হচ্ছে যে লেন্ডিন অথবা গ্যামাক্সিন। তাহলে গ্যামাক্সিন, আইউপিক নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, অথবা এর কমার্শিয়াল নাম আছে, কমার্শিয়াল নাম হচ্ছে সাধারণত গ্যামাক্সিন বা লিন্ডেন। এই দুটার নাম অনেক ইম্পর্টেন্ট, তোমরা একটু মনে রাখো। এখন আসো ওজোন আয়নে। তো ওজোন আয়নে কি হয়, আমরা কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ওজনের সঙ্গে বেনজিনের বিক্রিয়া দেব, দিলে দেখো পাই বন্ধনগুলো আগে বলছে পাই বন্ধনগুলো কি হয়ে যাবে, ভেঙে যাবে। তার প্রত্যেকটা পাই বন্ধনের মাঝখানে মাঝখানে একটা করে অক্সিজেন যুক্ত হবে, আর কার্বনের 2টা করে হাত ফাঁকা হয়, সেই 2টা হাতে আবার অক্সিজেন এসে যুক্ত হবে, হয় এরকম একটা জটিল কাঠামো তৈরি করবে। তো প্রত্যেকটা পাই বন্ধনের স্থলে তোমরা এভাবে করবা। মনে রাখার সিস্টেম হচ্ছে যে প্রত্যেকটা পাই বন্ধনকে ভাঙবা, ভেঙে ওই একক বন্ধনের স্থলে একটা করে অক্সিজেন লিখবা, আর কার্বনের 2 হাত ফাঁকা হয়ে যায়, সেই 2 হাতে অক্সিজেনের পরমাণু যুক্ত করে পরবর্তীতে আবার অক্সিজেনের হাত বন্ধন দ্বারা যুক্ত করে দিবা। এরপর কি হবে দেখো, এরপর এই প্রত্যেকটা অক্সিজেন পরমাণু ঠিক এইভাবে ভেঙে যায়, এইভাবে ভেঙে যাবে। এই অক্সিজেনগুলো দেখো এখানে বের হয়ে যাবে কেমনে, এখানে এই অক্সিজেনের বন্ধনটা ভাঙবে,
এবং এর মাঝখানে এইভাবে ঠিক ভেঙে যাবে, ভেঙে যায়। দেখো আমরা তিনটা সুট পাচ্ছি, এইটুকু একটা, এইটুকু একটা আর এইটুকু একটা। আর তারপর কি হবে, জিঙ্ক এই অক্সিজেনগুলোর সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড উৎপাদন করবে। যদি অক্সিজেনগুলো জিঙ্কের সাথে বিক্রিয়া না করতো তাহলে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড উৎপাদন হতো, আর হাইড্রোজেন পারঅক্সাইডের জারক ফলে একে আবার জারিত করতো। তো দেখো জিঙ্ক অক্সাইড উৎপাদন হলো। তারপরে দেখো আমরা তিনটা সুট পেলাম না, এ একটা, এ একটা, এ একটা। তাহলে দেখো তো কিভাবে লেখা যাচ্ছে, CH2 বন্ড CH2, দেখো CH2 বন্ড CH2, বাট কয়টা সুট পাবো, একটা, দুইটা, তিনটা, এখানে চারটা, সেই জন্য তার সামনে একটা 3 দিব, তাহলেই আমরা বেনজিনের ওজোনেশন করতে পারবো।